আমি তোমাদের তিয়াশা দিদি। সামনেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। উচ্চ মাধ্যমিকের একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে আজকে আমি এসেছি। সেটা হচ্ছে গ্রিফিথের ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের এক্সপেরিমেন্ট। অর্থাৎ গ্রিফিথ ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন নিয়ে যে পরীক্ষাটি করেছিলেন সেটাই আজকে আমি তোমাদের খুব সহজ কথায় বুঝিয়ে দেবো। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের প্রচুর এমসিকিউ তো এই টপিক থেকে আসবেই। তোমরা যারা এর পরে ধরো বিভিন্ন রকমের কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, নিট বা অন্যান্য পরীক্ষাগুলো, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে প্রচুর ধরনের প্রশ্ন আসে। গ্রিফিথ তার ট্রান্সফরমেশন বা ব্যাকটেরিয়া রূপান্তর ভবন পরীক্ষাতে কি বলছেন তার আগে একটু জেনে নেওয়া দরকার যে এই পরীক্ষাটা গ্রিফিথ কেন করলেন বা কোথা থেকে পরীক্ষাটা শুরু হলো। গ্রিফিথ একজন ব্রিটিশ একজন মেডিকেল অফিসার ছিলেন, যিনি 1927-28 সালে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করো, 1927-28 সালে তিনি ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনে এই এক্সপেরিমেন্টটা করেছিলেন। তিনি কি করেছিলেন? তিনি একটি ব্যাকটেরিয়া, এটা প্রচন্ড ইম্পর্টেন্ট এমসিকিউ, যে গ্রিফিথ তার পরীক্ষার জন্য কোন ব্যাকটেরিয়াটিকে চুজ করেছিলেন। ডিপ্লোকক্কাস নিউমোনি নামে একটি ব্যাকটেরিয়াকে গ্রিফিথ নিয়েছিলেন, যেটি বর্তমানে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে পরিচিত। এটাও কিন্তু প্রশ্ন আসে যে গ্রিফিথ ডিপ্লোকক্কাস নিউমোনি হিসাবে যে ব্যাকটেরিয়াটাকে নিয়েছিলেন, বর্তমানে সেটি কি নামে পরিচিত? বর্তমানে সেটি স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি নামে পরিচিত। তাহলে দেখো অলরেডি দুটো লাইনের মধ্যে আমরা কতগুলো এমসিকিউ পেয়ে গেলাম। কত সালে গ্রিফিথ তার এই পরীক্ষাটি করেছিলেন? 1927-28 সালে। এবং কোন ব্যাকটেরিয়া নিয়ে গ্রিফিথ এই পরীক্ষাটি করেছিলেন? গ্রিফিথ তার ডিপ্লোকক্কাস নিউমোনি দুটো স্ট্রেন নিয়েছিলেন। দেখো আমি এখানে লিখেছি, তোমরা বুঝতে না পারলেও কোনো অসুবিধা নেই, আলাদা করে ছবি এখানে কিন্তু অ্যাটাচ করে দেবো। দেখো আমরা কি লিখেছি, R2 একটা স্ট্রেন নিয়েছিলেন আর S3 একটা স্ট্রেন নিয়েছিলেন। R2 স্ট্রেনটা দেখো কি লেখা আছে, অ্যাভিরুলেন্ট। অ্যাভিরুলেন্ট মানে কি? যার রোগ সৃষ্টি করার কোনো ক্ষমতা নেই। আর S3 হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন। ভিরুলেন্ট মানে কি? যে রোগ সৃষ্টি করতে পারে। উনি আরো একটা কাজ করেছিলেন, এই যে S3 অর্থাৎ ভিরুলেন্ট স্ট্রেন, মানে যে স্ট্রেনটি রোগ তৈরি করতে পারে, সেই স্ট্রেনটিকে হিট কিল্ড করে দিয়েছিলেন, অর্থাৎ উচ্চ তাপে ব্যাকটেরিয়ার এই স্ট্রেনটিকে মৃত অবস্থায় নিয়েছিলেন। এবার উনি কি কি করেছিলেন? দেখো উনি 4টে স্টেজেতে ওনার পরীক্ষাটি করেছিলেন এবং তার কি কি পর্যবেক্ষণ ছিল এবং তার কি কি সিদ্ধান্ত ছিল, এবং এই পরীক্ষাটি থেকে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি যেটা পুরো এই যে লাইফ সায়েন্স বা জীবন বিজ্ঞানের ইতিহাসে একটা যুগান্তকারী একটা পরিবর্তন নিয়ে আসে, সেই ব্যাপারেই আমরা এখন আলোচনা করব। দেখো গ্রিফিথ তার ফার্স্ট স্টেজেতে কি করলেন, একটি সুস্থ ইঁদুরের দেহে R2 ডিপ্লোকক্কাস নিউমোনির R2 অর্থাৎ দেখো অ্যাভিরুলেন্ট অর্থাৎ রোগ সৃষ্টি করতে পারে না এমন একটি স্ট্রেনকে উনি ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করালেন। তাতে পর্যবেক্ষণ কি হবে? খুব স্বাভাবিক, ইঁদুরগুলো নিউমোনিয়া হলো না। ইঁদুরগুলো নিউমোনিয়া থেকে যে সেপ্টিসেমিয়া হয় তাতে আক্রান্ত হলো না, ইঁদুরগুলো সুস্থভাবে বেঁচে থাকলো। এবং উনি ইঁদুরের সেরামে এই যে R2 ব্যাকটেরিয়া স্ট্রেনটা প্রবেশ করিয়েছিলেন, সেই লিভিং R2 অর্থাৎ জীবিত R2 ব্যাকটেরিয়ারই একটা কলোনি দেখতে পেলেন। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমি আগেই তোমাদের যেটা বলে দিয়েছি, দেখো বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কিছু মেনে নেয় না, শুধু মুখের কথাই হবে না। আমি তোমাদের বলছি R2 হচ্ছে অ্যাভিরুলেন্ট স্ট্রেন, S3 হচ্ছে ভিরুলেন্ট স্ট্রেন, কিন্তু যতক্ষণ না পরীক্ষালব্ধভাবে এটা প্রমাণিত হচ্ছে ততক্ষণ এটা মেনে নেওয়া যাবে না, বিজ্ঞান মেনে নেবে না। সেই জন্য এই ফার্স্ট স্টেজের পরীক্ষাটা করে গ্রিফিথ দেখালেন যে হ্যাঁ, R2 সত্যি অ্যাভিরুলেন্ট স্ট্রেন, R2 সত্যিই রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। তাই ডিপ্লোকক্কাস নিউমোনির R2 স্ট্রেন সুস্থ ইঁদুরের দেহে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানোর পর ইঁদুরটা নিউমোনিয়া বা সেপ্টিসেমিয়া হলো না, ইঁদুরটা কিন্তু সুস্থভাবে বেঁচে থাকলো। পরবর্তী ধাপে দেখো সেকেন্ড স্টেজে উনি কি করলেন, সেকেন্ড স্টেজে একই রকম ভাবে একটি সুস্থ ইঁদুরের দেহে উনি ডিপ্লোকক্কাস নিউমোনির S3 স্ট্রেনটাকে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করালেন। এবার আমরা কি জানি, S3 স্ট্রেন হচ্ছে একটা ভিরুলেন্ট স্ট্রেন, অর্থাৎ যে রোগ তৈরি করতে পারবে, এবং পরীক্ষালব্ধভাবেও তাই দেখা গেল। সুস্থ ইঁদুরটা নিউমোনিয়া এবং তারপরে সেপ্টিসেমিয়ায় আক্রান্ত হলো, এবং সবকটা ইঁদুর যাদের দেহে উনি ওই S3 স্ট্রেনটাকে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করিয়েছিলেন, সেই ইঁদুরগুলো কিন্তু মারা গেল। এবং ওই মৃত ইঁদুরের সেরাম থেকে উনি S3 ব্যাকটেরিয়া স্ট্রেনের একটা কলোনি দেখতে পেলেন, এবং সেখান থেকে পরীক্ষালব্ধভাবে তোমরা দেখে নেবে সিদ্ধান্তে রয়েছে, প্রমাণ হলো যে হ্যাঁ, যেটা আমি তোমাদের শুরুতেই বললাম যে S3 হচ্ছে একটা ভিরুলেন্ট স্ট্রেন, অর্থাৎ এ কিন্তু রোগ তৈরি করতে পারে। থার্ড স্টেজেতে উনি কি করছেন, এই যে S3 স্ট্রেনটাকে, এই স্ট্রেনটাকে উনি হিট কিল্ড করে নিচ্ছেন, অর্থাৎ তাপ প্রয়োগ করে এই স্ট্রেনটাকে উনি মেরে ফেলছেন। এবার তোমরা ভ্যাকসিনেশনের কনসেপ্ট থেকে জানো যে যদি তাপ প্রয়োগে মৃত বা নিষ্ক্রিয় কোনো ব্যাকটেরিয়াকে আমরা ইঁদুরের
শরীরে ঢোকাই তখন কি হবে? ইঁদুরটার তো রোগ তৈরি হবে না, নিউমোনিয়া বা সেপ্টিসেমিয়া হবে না, কারণ S3 তো আমরা জানি যে ও ভিরুলেন্ট হলেও ওকে তাপ প্রয়োগে মেরে ফেলা হচ্ছে, অর্থাৎ আর কিন্তু ওর মধ্যে কোনো রোগ সৃষ্টিকারী ক্ষমতা নেই। সুতরাং ইঁদুরগুলো একদম সুস্থভাবে বেঁচে থাকবে এবং অবভিয়াসলি ওদের সেরাম থেকে একটা হিট কিল্ড S3 ব্যাকটেরিয়ার যে কলোনি সেটা গ্রিফিথ পেলেন এবং সেখান থেকে গ্রিফিথ এই সিদ্ধান্তে পৌঁছলেন যে S3 যদিও ভিরুলেন্ট স্ট্রেন অর্থাৎ ক্ষতিকারক রোগ তৈরি করতে পারে, কিন্তু এই S3 কে যখনই হিট কিল্ড করে দেওয়া হচ্ছে, তাপ প্রয়োগে মৃত করে দেওয়া হচ্ছে, তখন কিন্তু S3 এর মধ্যে যা রোগ সৃষ্টি করার ক্ষমতা সেটা কিন্তু আর থাকছে না। এইবার মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ, এতক্ষণ তো আমি যা বলছিলাম সেগুলোকেই খালি গ্রিফিথ পরীক্ষালব্ধভাবে প্রমাণ করে দেখিয়েছিলেন। ফোর্থ স্টেপেতে গিয়ে উনি একটা অভিনব এক্সপেরিমেন্ট করলেন। কি করলেন দেখো, উনি হিট কিল্ড S3 নিলেন, তার সাথে লিভিং R2 নিলেন, নিয়ে একটা মিক্সচার তৈরি করলেন এবং এই লিভিং R2 আর হিট কিল্ড S3 এর মিক্সচারটাকে উনি ইনজেকশনের মাধ্যমে একটা সুস্থ ইঁদুরের দেহে প্রবেশ করালেন। এবার তোমরা তোমাদের মতামত অনুযায়ী ভিডিওটা 1 সেকেন্ডের জন্য পজ করে রেখে নিজেরা একটুখানি ভেবে নাও যে এতে পর্যবেক্ষণ কি হওয়া উচিত ছিল। উনি তো R2 কে নিয়েছেন, R2 তো রোগ সৃষ্টি করতে পারে না, তার সাথে উনি কি নিয়েছেন, উনি হিট কিল্ড S3 নিয়েছেন যারও রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। তাহলে ইঁদুরগুলোর তো সেপ্টিসেমিয়া হওয়ার কথা ছিল না বা নিউমোনিয়া আক্রান্ত হওয়ার কথা ছিল না, ইঁদুরগুলোর তো সুস্থভাবে বেঁচে থাকার কথা ছিল। কিন্তু এটা তো এক্সপেরিমেন্ট, ওই জন্যই আমি তোমাদের প্রথম থেকে বলি যে আমরা যেরকম কম্পিউটারের ক্ষেত্রে বা অন্যান্য কোনো সাবজেক্টের ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে আমরা দেখি যে 2+2 সবসময় 4ই হয়, বায়োলজি কিন্তু তাই নয়, কারণ এটা একটা লিভিং সিস্টেম। এ যে কিভাবে পরিবর্তন হবে বা কি বৈশিষ্ট্য দেখাবে আমরা কিন্তু সবসময় সেটাকে মুখে বলে বোঝাতে পারি না, সেটাকে এক্সপেরিমেন্ট না করে নিলে আমরা কিন্তু সেটা বোঝাতে পারি না। তাহলে দেখো এইখানে এই 4th স্টেজের অবজারভেশন যা হওয়ার কথা ছিল সেটা কিন্তু হলো না। উনি দেখলেন ইঁদুরগুলো সুস্থভাবে বেঁচে থাকার কথা ছিল, কারণ হিট কিল্ড S3 যার রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই আর লিভিং R2 যে অ্যাভিরুলেন্ট স্ট্রেন যার রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই, তা সত্ত্বেও সব কটা ইঁদুর যাদের ওপর উনি পরীক্ষাটা করছিলেন, এক্সপেরিমেন্টটা করছিলেন, প্রত্যেকটা ইঁদুর মারা গেছে। কি করে হয়েছে? এবং তাদের কলোনিতে তিনি কোনো কিন্তু জীবিত S3 মানে কোনো রকম কোনো R2 বলো বা হিট কিল্ড S3 বলো সেটা পাননি। তাহলে এইখান থেকে উনি সিদ্ধান্তে কি এলেন যে হ্যাঁ, অবভিয়াসলি R2 গুলো লিভিং S3 তে কনভার্ট হয়ে গেছে, কারণ হিট কিল্ড S3 তো রোগ সৃষ্টি করার ক্ষমতা নেই। রোগ সৃষ্টি করার ক্ষমতা কার আছে? রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে লিভিং S3। তাহলে লিভিং S3 তে অবভিয়াসলি R2 গুলো কনভার্ট হয়েছে। এবার ওনার মনে প্রশ্ন এলো যে কিভাবে R2 লিভিং S3 তে কনভার্ট হয়ে যাচ্ছে, কারণ ওই মৃত ইঁদুরগুলোর সেরাম থেকে উনি লিভিং S3 এর কলোনি পাচ্ছেন, এটা কি করে হচ্ছে? সেইখান থেকে উনি একটা সিদ্ধান্তে এলেন, নিশ্চয়ই হিট কিল্ড S3 গুলোর মধ্যে, যেটা উনি ইঁদুরের দেহে ইনজেক্ট করেছিলেন মিক্সচারের মাধ্যমে, তার মধ্যে নিশ্চয়ই এমন কোনো একটা উপাদান ছিল যেটা লিভিং R2 কে লিভিং S3 তে কনভার্ট করে দিয়েছে। তাহলে সেই উপাদানটা কি, যেটা তাপ প্রয়োগ করলে পুরোপুরি নষ্ট হয়নি, হয়তো একটু নিষ্ক্রিয় হয়েছে কিন্তু নষ্ট হয়নি, রয়ে গেছে? তাহলে সেই উপাদানটা কি? এই সিদ্ধান্তে কিন্তু গ্রিফিথ পৌঁছতে পারেননি। গ্রিফিথ এই উপাদানটার নাম দিয়েছিলেন একটা ট্রান্সফর্মিং এজেন্ট, যেটা কিন্তু লিভিং R2 গুলোকে লিভিং S3 তে ট্রান্সফরমেশন ঘটায়, অর্থাৎ পরিণত করে। তাহলে এই পর্যন্তই গ্রিফিথের পরীক্ষা। গ্রিফিথের পরীক্ষার উপরে কাজ করেছিলেন অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টি নামক 3 জন সায়েন্টিস্ট। তাদের এক্সপেরিমেন্ট, এবং তারা এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাই দেখিয়েছিলেন ট্রান্সফর্মিং সাবস্টেন্সেসটা কি। এইটা পরীক্ষাটা নিয়ে আমি সেকেন্ড ভিডিওতে আসবো, তোমরা একই সাথে গ্রিফিথ আর অ্যাভেরি, ম্যাকলিওড, ম্যাকার্টির দুটো ভিডিও একসাথে দেখবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো ভালো করে পরিষ্কার হয়ে যাবে, একেবারে ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখান থেকে কি কি ধরনের MCQ আসতে পারে আমি একটু আলোচনা করে দিই। শুরুতেই বললাম যে গ্রিফিথের যে ট্রান্সফরমেশনের, যে ব্যাকটেরিয়াল ট্রান্সফরমেশনের যে এক্সপেরিমেন্ট, কত সালে হয়েছিল, কোন ব্যাকটেরিয়া স্ট্রেনকে উনি ব্যবহার করেছিলেন, সেই ব্যাকটেরিয়া বর্তমানে কি নামে পরিচিত, কোন দুটি স্ট্রেন নিয়েছিলেন, তার মধ্যে কোনটি ভিরুলেন্ট, কোনটি অ্যাভিরুলেন্ট, এবং তার প্রত্যেকটা স্টেজেতে তিনি কি ধরনের পর্যবেক্ষণ করেছিলেন এবং সিদ্ধান্ত কি এসেছিলেন, এবং এই যে সাবস্টেন্সটা গ্রিফিথ মনে করেছিলেন যে হিট কিল্ড S3 থেকে R2 এর মধ্যে সঞ্চারিত হয়েছে এবং যেটা R2 কে S3 তে লিভিং S3 তে কনভার্ট করে দিয়েছে, সেটার নাম গ্রিফিথ কে দিয়েছিলেন ট্রান্সফর্মিং সাবস্টেন্সেস। এবং গ্রিফিথ কি মনে করেছিলেন, এই ট্রান্সফর্মিং সাবস্টেন্সেসটা কি? গ্রিফিথ কিন্তু মনে করেছিলেন এই ট্রান্সফর্মিং সাবস্টেন্সেসটা প্রোটিন হতে পারে, কিন্তু উনি অবভিয়াসলি শিওর ছিলেন না। সেই জন্য উনি কিন্তু একটা অনেক বড় কাজ করে দিয়ে গেছিলেন। ওনার এই বেসটার
উপর ভিত্তি করেই কিন্তু অ্যাভেরি ম্যাকলিওড ম্যাকার্টি প্রমাণ করেছিলেন এই ট্রান্সফর্মিং সাবস্টেন্সেসটা কি, যেটা নিয়ে আমি তোমাদের কাছে পরের ভিডিওতে আসছি। এরকম যদি কোনো ছোট ছোট টপিক যেগুলো তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিলে ভালো হয় বা তোমাদের বোঝার দরকার রয়েছে, তোমরা অবশ্যই আমাকে জানিও। আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে, যতদিন না এইচএস এর 3rd সেমিস্টার পরীক্ষা হচ্ছে, আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়ার, এবং আমি খুব তাড়াতাড়ি পুরো টেস্ট পেপারের যতগুলো পেজ এবিটি এর টেস্ট পেপারে আছে সমস্ত সলভ পেজ নিয়ে আমি খুব তাড়াতাড়ি ভিডিওতে ফিরে আসবো।